গল্প চক্রবৎ, কলমে নবমিতা বিশ্বাস। বিকেল গড়িয়ে এলো। খিদে তেষ্টায় অবসন্ন সুবিমলবাবু। এবার তো রীতিমতো দুশ্চিন্তাও হচ্ছে। এখনও আসছে না কেন বাপন? কোনো বিপদ হলো না তো? ফোন করারও উপায় নেই। ফোনটাও বাপনের কাছেই রাখতে দিয়েছিলেন। এখানে বসিয়ে রেখে যাবার সময় বাপন বলে গেছিল, তুমি এখানে একটু বসো, আমি কিছু খাবার কিনে আনছি। যাবার সময় বোধহয় ভুলে গেছে ফোনটা দিয়ে যেতে। ছেলেটা ইদানিং বড্ড অশান্তিতে থাকে। বৌমা আজকাল বড় অশান্তি করে তাকে নিয়ে। সহ্য করতে পারে না তার উপস্থিতি। অবশ্য ওকেও দোষ দেন না তিনি। বাপনের স্বল্প আয়ের চাকরি, তাতে অর্চিকে ভালো স্কুলে পড়ানোর খরচ, সংসারের হাজারো খরচ খরচা টানাটানি লেগেই থাকে। সুবিমলের পেনশনও সামান্যই। তিনি সংসারে কোনো সাহায্য করতেই পারেন না, বরং বাপনের উপরেই নির্ভর করতে হয় কোনো কোনো মাসে। এখন তো খুচখাচ শরীর খারাপ লেগেই থাকে। ওষুধের খরচ কুলানো দুঃসাধ্য হয়ে যায় কখনো কখনো। এইসব নিয়ে ছেলেটাও বড় দোটানায় থাকে। এই তো কদিন আগে তার চোখ দেখিয়ে এলেন। আবার চশমার পাওয়ারটাও বেড়েছে। নতুন চশমা করতে হবে। কদিন আগেই নতুন চশমা করালেন। আবার সেই বাপনকেই বলতে হলো। পিউ শুনতে পেয়ে এক প্রস্ত চেঁচামেচি করল। মনটা খারাপ হয়ে আছে সেই থেকে। বড় অপমানে লাগে এইভাবে বাঁচতে। মাঝে মাঝে মনে হয় কোথাও থেকে যদি 2-1 দিন ঘুরে আসতে পারতেন, একটু হাঁপ ছেড়ে বাঁচতেন। একদিন বাপনকে ডেকে বললেন, বাবা, আমায় কদিনের জন্য কোথাও ঘুরতে নিয়ে যাবি? আমার বড্ড দমবন্ধ লাগছে। বাপন শুনে রেগে গেল। চিৎকার করে উঠল, দেখছো আমার এই অবস্থা? সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে, আর এখন তুমি বেড়াতে যেতে চাইছো। পাশ থেকে পিউ বলে উঠল, বাবার যখন ইচ্ছে হয়েছে তখন কোথাও থেকে একটু ঘুরে আসুক না। পিউ এই প্রথম তাকে সমর্থন করল। ওর কথায় তারা দুজনেই অবাক হয়েছিলেন। বাপন বলল, কি বলছো কি? তুমি এ কথা বলছো? জানো এখন কি অবস্থা? বেড়াতে যাবার টাকা কোথায়? পিউ বলল, সেসব জোগাড় হবে খন। তুমি একটু শোনো, তোমার সাথে কথা আছে। বাবা, আপনি আপনার ঘরে যান, বলে বাপনকে ডেকে নিয়ে চলে গেল। সুবিমলও পিউয়ের কথা শুনে অবাক। কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থেকেছিলেন। কিছুই বুঝতে পারলেন না। তিনি কি ঠিক শুনছেন? নিজের কানকেই বিশ্বাস হচ্ছে না। ছোটবেলা থেকে বাপন বড় বেশি বাপ নেওটা। সুবিমলও ছেলে ছাড়া আর কিছুই জানে না। সেই ছোট্ট থেকে বাপনকে একটা পিঁপড়ে কামড়ালেও কোঁকিয়ে ওঠে সুবিমল। ছেলেকে বুকে নিয়ে ঘুম পাড়ানো ও সবচেয়ে পছন্দের একটা কাজ। বাপন যখন ছোট্ট ছোট্ট হাত পাগুলো ছুঁড়তে থাকে, সুবিমল মুগ্ধ হয়ে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকে। কখনো নিজের মুখটা এগিয়ে দেয় ওই ছোট্ট দুটো পায়ের মাঝে। ও শূন্যে পা ছুটতে থাকে, আর সুবিমল সেই স্পর্শে পুলকিত হয়ে ওঠে। বাপন যখন আরেকটু বড় হলো, সুবিমল অফিস থেকে ফিরলেই ঝাঁপিয়ে পড়তো ওর ওপর। জামা কাপড় ছাড়ার আগেই ওকে নিয়ে খানিকটা ঝাঁপাঝাঁপি করে তবে ও ছাড়া পেত। তারপর শুরু হতো আদো আদো বলিতে কত কথা, কত অভিযোগ। বাব্বা, মাম পপ। ও মা, তাই নাকি? মাম্মা পপ করেছে তোমাকে? কেন বাবা, তুমি কি দুত্তু করেছ? আমি না, মাম দুত্তু কয়েতে। আচ্ছা, মামকে আমি খুব পপ করে দেব। হাততালি দিয়ে হেসে উঠত বাপন। সুবিমল স্বর্গসুখ পেত। ওদের কাণ্ড দেখে মনীষা বলতো, ছেলেকে এত আদর দিও না, দিনে দিনে একটা বাঁদর হবে। সুবিমল বলতো, আদর দেব না মানে? 10টা না 5টা না, সবেধন নীলমণি একটা মাত্র ছেলে আমার। ওকে আদরে যত্নে মুড়ে রাখবো না তো কাকে রাখবো? মনীষা কপট রাগ দেখিয়ে বলতো, যত আদিক্ষেতা, ছেলে যেন আর কারো হয় না। সুবিমল বলতো, হয় নাই তো, আমার ছেলের মতো ছেলে লাখে একটা হয়, দেখো তুমি। ঠিক আছে, দেখব, যদি বেঁচে থাকি। না, মনীষার দেখা হয়নি। বাপনের শৈশবেই তার শরীরে বাসা বাঁধা মারণ কর্কট তার স্বাদের বাসা থেকে উৎপাটিত করে তাকে নিক্ষেপ করেছিল অনন্ত বিশ্বের কোনো অজানা কক্ষপথে। জীবনের বাকি পথটা সুবিমলের লড়াইটা আরও প্রতিকূল হয়ে গিয়েছিল, কিন্তু শক্ত হাতে হাল ধরেছিল সুবিমল। শৈশবের গণ্ডি ছাড়িয়ে এগিয়ে চলতে প্রতি মুহূর্তে বাপনের হাত শক্ত মুঠের ঘেরাটোপে বেঁধে রেখেছে ও। মনীষার অভাব ঢেকে রাখার জন্য মা ও বাবা দ্বৈত ভূমিকা সামলেছে। বিরক্তি বা ক্লান্তি ছিল না কোথাও। কালক্রমে বড় হয়েছে বাপন। নিজের আলাদা জগৎ তৈরি হয়েছে।
ব্যস্ত কর্মজীবন। স্বাভাবিকভাবেই সুবিমলের দায়িত্ব কমেছে একটু একটু করে। এখন তো বাপন নিজেই রীতিমতো দায়িত্ববান এক পুরুষ। সুবিমল এখন বয়সের ভারে স্থবির হয়েছেন। বাপনের ভালো মন্দ এখন আর তার জিম্মায় নেই। সেই জায়গাটা এখন ওর স্ত্রী পিউয়ের। বাপনেরও একটা মিষ্টি ফুটফুটে ছেলে হয়েছে, অর্চিষ্মান। এখন ছোট্ট অর্চিকে নিয়ে মেতে থাকেন তিনি। আর মাঝে মাঝে ভাবেন বাপনের শিশু বয়সের কথা। অর্চির মধ্যে তিনি ছোট্ট বাপনকে খুঁজে বেড়ান। যদিও বয়সের থাবায় অশক্ত তাঁর শরীর, তবু তাই নিয়েই তিনি চেষ্টা করেন অর্চিকে সবসময় আগলে রাখতে। তবু অনেক সময় ভুলভাল হয়ে যায়। ছোট্ট অর্চির জীবন এখন থেকে নিয়মের ঘেরাটোপে বাঁধা। এই বাঁধন বড় কষ্ট দেয় সুবিমলকে। মাঝে মাঝে এর থেকে তিনি মুক্তি দেবার চেষ্টা করেন অর্চিকে। তিনি চান বাপনের ছোটবেলার মতো অর্চিও একটু খোলা হওয়ায় বাঁচুক। তাই হিসেবের ঘেরাটোপের বাঁধন ছিঁড়ে মাঝে মধ্যে নাতিকে নিয়ে বেরিয়ে পড়েন। আজকালকার এত ফাস্ট লাইফে হাঁপিয়ে ওঠেন তিনি। তিনি দেখেন মোটে 5 বছর সবে বয়স, এখন থেকেই ছোট্ট অর্চি সকাল থেকে সন্ধে রাত্রির পর্যন্ত ব্যস্ত। তার ড্রয়িং, স্কুল, কোচিং সব কিছু মিলিয়ে বেচারা দম নেবার ফুরসতটুকু পায় না ভালো করে। একটু খেলার সময় পায় না, একটু নিজের খুশি মতো থাকার সুযোগ পায় না। দেখে বড় কষ্ট পান সুবিমল। পিউ বড় বেশি অনুশাসনে বেঁধে রেখেছে ওর শৈশব। এর অন্যথা হলে সে রাগ করে। সুবিমল কয়েকবার বোঝাতে চেষ্টা করেছিলেন, কিন্তু লাভ হয়নি। পিউ সেসব পাত্তাও দেয়নি। সে তার মতো করে নিজের ছেলেকে মানুষ করতে চায়। একবার তো সুবিমলকে মুখের উপর স্পষ্ট বলে দিয়েছে, এখন আর আগের মতো নেই বাবা, এখন কম্পিটিশন অনেক বেড়ে গেছে। আগেকার মতো অত গা আলগা দিয়ে ছেলে মানুষ করা যায় না, তাকে যুগোপযোগী তো তৈরি করতে হবে। সুবিমল বলতে চেষ্টা করেছেন, আমিও তো ছেলে মানুষ করেছি বৌমা, একা হাতে করেছি। বাপনকে মানুষ করতে কখনো তো গা আলগা দিইনি, কিন্তু এত দমবন্ধ পরিবেশও তো তাকে দিইনি। তার নিজের জন্য নিজের কাছে সময় ছিল। পিউ মুখের উপর উত্তর দিয়েছিল, অর্চিও যেটা করছে শিখছে সেটা ওর নিজের জন্যই করছে। ও ভালো রেজাল্ট করলে বা ভালো আঁকলে পাশের বাড়ির বাবলুর উপকার হবে না, আর আমারও কোনো সুবিধা হবে না। যা হবে সেটা ওরই হবে। আর তাছাড়া আপনি আপনার মতো করে ছেলে মানুষ করেছেন, আমাকেও আমার মতো করে মানুষ করতে দিন না। এরপর থেকে সুবিমল আর বেশি কিছু বলেন না। এসবের মাঝে পড়ে বাপন বড় দোটানায় ভোগে। ওর ভেতরে ভেতরে অশান্তি বেড়ে যায়। সেটা বুঝতে পেরে সুবিমল আর কিছুই বলেন না। তিনি বোঝেন পিউ তাকে পছন্দ করছে না, তার উপস্থিতি ওকে স্বস্তি দেয় না কিছুতেই। তিনিও তাই নিজের মতোই থাকেন, কিন্তু সময় কাটতে চায় না, বড় নিঃসঙ্গ হয়ে পড়েছেন। এখন মনীষার অভাবটা খুব বেশি করে অনুভব করেন তিনি। মধ্যজীবনে যে শূন্যতা তৈরি হয়েছিল সন্তানকে আঁকড়ে, সেটা কাটিয়ে উঠেছিলেন। এখন সেই শূন্যতাটা আবার জাঁকিয়ে বসেছে তার জীবনে। মাঝে মাঝে মনে হয় সত্যি কোথাও যদি চলে যেতে পারতেন, কিন্তু অশক্ত শরীরে অনিশ্চয়তার ঝুঁকি নেওয়া যায় না, সেই বয়সও আর নেই। বেশ কিছুদিন জল্পনার পর ঠিক হলো সুবিমলকে কদিনের জন্য পুরী ঘুরতে পাঠানো হবে। বাপন গিয়ে ট্রেনে তুলে দিয়ে আসবে। ওদিকে থাকা খাওয়ার সব অ্যারেঞ্জমেন্ট করা থাকবে। এমনকি দেখাশোনা করবার জন্য একজন লোক ঠিক করে রাখা হবে, সেই এসে তাকে স্টেশন থেকে নিয়ে যাবে। সেই মতো বাবাকে কদিনের জন্য ঘুরতে নিয়ে যাবে বলে নিয়ে বেরিয়েছিল বাপন। কিন্তু মাঝপথে তাকে বসিয়ে রেখে কোথায় গেল? দীর্ঘ সময় কেটে গেছে। অপেক্ষা করতে করতে সুবিমলের মনে পড়ল, সে প্রায় 40 বছর আগের কথা। বাপনের তখন বয়স খুব বেশি হলে 3 কি 4। ওকে নিয়ে যাচ্ছিলেন দেশের বাড়ি। নিছক খেলার ছলে সেদিন একটা দুষ্টুমি করেছিলেন সুবিমল বাবু। বাপনের অন্যমনস্কতার সুযোগে তাকে প্ল্যাটফর্মের একটা বেঞ্চে বসিয়ে তার ঠিক পেছনেই একটা গাছের আড়াল থেকে বাপনকে দেখতে থাকেন তিনি। কিছুক্ষণ পরেই তাকে না পেয়ে ছোট্ট বাপন এদিক ওদিক তাকিয়ে কাঁদতে শুরু করে, বাবা বাবা বলে। আর তখন তিনি গাছের আড়াল থেকে মুখটা একটু বাড়াতেই বাপন দেখতে পেয়ে ছুটে এসে ঝাঁপিয়ে পড়ে তার বুকে। সেদিন এই ছোট্ট ঘটনাটা যেন তার উপর ছেলে নির্ভরতার ছবিটা আরও প্রকট করে তুলেছিল। কি অসহায় ওই শিশু তার বাবাকে ছেড়ে। আর আজ একই রকম অসহায় আমি, মনে মনে ভাবছিলেন সুবিমল বাবু। আর বিড়বিড় করে বলছিলেন, বাপন আমি তো তোর খুব কাছেই দাঁড়িয়ে তোর উপর লক্ষ্য রাখছিলাম বাবা। সে তো মাত্র কয়েক মুহূর্ত, এত দেরি তো করিনি। তুই কেন এত দেরি করছিস বাবা? বড় চিন্তা হচ্ছে, তাড়াতাড়ি আয়। হঠাৎই তিনি খেয়াল করেন এটা সেই একই স্টেশন।
যদিও অনেক কিছুই বদলে গেছে, তবু তিনি চিনতে পারলেন। তবে কি বাপনও কাছেই কোথাও আছে? গাছের পিছন থেকে লক্ষ্য রাখছে তার উপর। হঠাৎ সামনে এসে বাবা চলো বলে হাতটা ধরবে তার। কিন্তু সেই গাছটা কোথায়? সেটা কি আছে এখনো? সেই গাছটাকে পাগলের মতো খুঁজতে থাকেন সুবিমলবাবু। ফিরতি পথটা যেন তারা খাওয়া চোরের মতো লুকিয়ে ফিরে আসে অনিমেষ। গত 3 দিন ধরে নিজের সাথে রীতিমতো যুদ্ধ চালিয়ে কাল রাতে সে একটা ডিসিশন নিয়েছিল। সেই মতো আজ সকালে বেরিয়েছিল। কর্তব্য স্বার্থের লড়াইয়ে স্বার্থ জিতে গিয়েছিল শেষমেশ। বিবেক মনুষ্যত্ব হেরে গেছে হীন স্বার্থ চিন্তার কাছে। তাছাড়া নিত্য নৈমিত্তিক অশান্তির হাত থেকেও মুক্তি পেতে চাইছিল সে। গত 3 দিন সে নিজেই নিজের কাছে কৈফিয়ত দিয়ে গেছে, যুক্তির পর যুক্তি সাজিয়েছে। কিন্তু তার অবচেতন জানে সেই যুক্তিগুলো কতটা অন্তঃশ্বাস শূন্য। ফেরার পথেও সে তার সাজানো যুক্তিগুলোতে বিশ্বাস রাখার চেষ্টা চালিয়ে গেছে অবিরত। সে শান্তি পেতে চেয়েছিল, কিন্তু ফেরার সময় সারাটা রাস্তা গভীর একটা গ্লানি যেন তার মনটাকে আচ্ছন্ন করে রেখেছে গভীর নিম্নচাপের মতো। বাড়ি ফিরে বেল টিপতেই অর্চি ছুটে এসে দরজা খুলল। খুলেই ঝাঁপিয়ে পড়ল বাবার উপর। এখন ওর সাথে কিছুটা সময় না কাটালে ছাড়বে না। ছেলেটা বড় বাপ নেওয়াটা হয়েছে। অনিমেষও অর্চি ছাড়া কিছুই জানে না। ছেলে তার প্রাণ। এই ছেলের জন্য সে প্রাণ দিতেও পারে, নিতেও পারে। তাই তো যখন পিউ অর্চির দোহাই দিল, তখন আর কিছু ন্যায় অন্যায় ভাবিনি অনিমেষ। কিন্তু এখন অর্চিকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ফেলল অনিমেষ। বাবাকে এভাবে কাঁদতে দেখে হকচকিয়ে যায় ছোট্ট অর্চি। ভেতর থেকে পিউও বেরিয়ে আসে। তারপর বলে, আহা, কি হচ্ছে কি? এভাবে কাঁদছো কেন? দেখছো না অর্চি কেমন হকচকিয়ে যাচ্ছে? ওর মনে প্রেশার পড়ে এমন কিছু তুমি করো না। যাও ফ্রেশ হয়ে নাও, তারপর আমি খাবার দিচ্ছি। বাবা মার কথা শুনে অর্চি কিছুই বুঝতে পারে না। বাবাকে সে কোনোদিন কাঁদতে দেখেনি। সে শুধু একবার অনিমেষকে জিজ্ঞেস করলো, দাদান কোথায় পাপা? অনিমেষ কিছু বলার আগেই ওর দিকে কটাক্ষে তাকিয়ে পিউ তাড়াতাড়ি বলে ওঠে, দাদান বেরু করতে গেছে সোনা, চলো তুমি খেয়ে নেবে চলো। বলে ওকে নিয়ে ভেতরে চলে যায়। রাতে খেতে বসে অনিমেষ খাবার নিয়ে খানিক নাড়াচাড়া করে উঠে পড়ল। পিউ আজকে অনিমেষের পছন্দের সব খাবার বানিয়েছে, কিন্তু সব কিছু আজ বড় বিস্বাদ লাগছে ওর। রাতে অর্চি বাবার গলা জড়িয়ে ধরে ঘুমায়, কিন্তু আজ অনিমেষ একটু একা থাকতে চাইছিল। কিন্তু অর্চি কিছুতেই ছাড়বে না। অগত্যা তাকে নিয়ে শুতে গেল অনিমেষ। অর্চি রোজের মতো শুয়ে নানা রকম বকবক করতে শুরু করেছে, কিন্তু আজ বারবার কথার খেই হারিয়ে ফেলছে অনিমেষ। আজ অর্চির সঙ্গেও যেন বিরক্তির লাগছে। অর্চি বারবার দাদানের কথা জিজ্ঞেস করলে হঠাৎ একসময় প্রচণ্ড জোরে ধমকে ওঠে অনিমেষ। ভয় পেয়ে অর্চি কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতেই বলে, এখন দাদান থাকলে তোমাকে ঠিক বকে দিত। দাদান আমাকে একটুও বকতে দিত না। তুমি দাদানকে কোথায় রেখে এলে? কেন রেখে এলে? এক্ষুনি নিয়ে এসো। অনিমেষের মনে পড়ল, সত্যি সুবিমল তাকে কখনো কোনো দিন বকেননি। যখন মা মারা গেল তখন সে ছোট, মাতৃবিয়োগের দুঃখ বোঝার মতো বয়স তার হয়নি। সেই সময় সে এরকমভাবেই তো সুবিমলকে ব্যস্ত করে রাখত, কিন্তু সুবিমল তো কোনো দিন তাকে বকেননি। ঠান্ডা মাথায় তাকে সামলেছেন। কিন্তু তখন তো সুবিমল গভীর শোকে আচ্ছন্ন ছিল। কিন্তু তাও তো বাপনকে কখনো বুঝতে দেননি। আর সে ওদিকে অর্চিও সমানে দাদান কোথায় গেছে, দাদানকে নিয়ে এসো বলে জেদ করে যাচ্ছে। অনিমেষ নিজেকে একটু সামলে নিয়ে বলে, দাদান তো বেরু করতে গেছে, এখন কি করে আনবো বলো? তবে যে দাদান তোমার সাথে গেল, তুমি এলে দাদান এলো না কেন? তুমি দাদানকে একা একা বেরু করতে দিয়ে এলে কেন? একা একা বেরু করতে কি কারো ভালো লাগে? দাদান যদি ভয় পায়? অনিমেষ কোনো উত্তর খুঁজে পেল না। কোনো রকমে বলল, দাদান তো বড় হয়ে গেছে, তাই একাই বেরু করতে পারে, বড়রা ভয় পায় না। আচ্ছা পাপা, আমি যখন বড় হব আমিও তোমাকে এরকম বেরু করতে দিয়ে আসব। এই কথাটা তীরের মতো এসে বেঁধে অনিমেষের বুকে। শূন্য দৃষ্টিতে সে অর্চির মুখের দিকে তাকায়। অর্চির মুখের সাথে তার শৈশবের মুখ মিশে যেতে দেখে অনিমেষ। তার বুকের ভেতর তখন রক্তক্ষরণ শুরু হয়ে গেছে। আর এক মুহূর্ত দেরি না করে সেই রাতেই পিউয়ের হাজার বাধা অগ্রাহ্য করে বেরিয়ে পড়ে অনিমেষ। পাগলের মতো দৌড়তে থাকে রাস্তায় নেমে। এত রাতে কোনো গাড়ি নেই।
একটা ওলা বুক করে নিয়ে রওনা দেয় সেই স্টেশনের দিকে যেখানে দুপুরে বাবাকে বসিয়ে রেখে এসেছিল। রাতের প্ল্যাটফর্ম শুনশান নিস্তব্ধ। লাইট পোস্টের আলোতে কিছুটা অংশ আলোকিত, বাকি অংশে চাপচাপ অন্ধকার জমাট বেঁধে জায়গাটাকে আরও নিঃসঙ্গ করে তুলেছে। কয়েকটা কুকুর এদিক ওদিক কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে, আর কিছু মানুষ তার পাশাপাশি প্ল্যাটফর্মের মেঝে আর বেঞ্চের উপর ঘুমিয়ে আছে। লোকগুলোকে দেখে অনিমেষের বুকের ভিতর আবার মুচড়ে উঠল। তবে কি তার বাবাও এদের সাথে এভাবেই? পাগলের মতো গোটা প্ল্যাটফর্ম চত্বরে সুবিমলকে খুঁজে বেড়াতে লাগলো অনিমেষ। সকালে যেখানে বসিয়ে রেখে এসেছিল সেখানে সুবিমল নেই। তার আবছা মনে পড়ল খুব ছোটবেলায় একবার সে একটা স্টেশনে একা দাঁড়িয়েছিল। তখন আশপাশে বাবাকে না দেখতে পেয়ে খুব জোরে কেঁদে উঠেছিল। আর তখনই বাবা একটা গাছের আড়াল থেকে বেরিয়ে এসেছিল। ও ছুটে যেতেই ওকে বুকে জড়িয়ে ধরে অনেক আদর করে বলেছিল, এই তো বাবা, এই তো আমি তোমার কাছেই আছি। আসলে বাবা ওই গাছটার আড়ালে দাঁড়িয়ে ওকে লক্ষ্য করছিল যে বাবাকে না দেখতে পেয়ে ছোট্ট অনিমেষ কি করে। আজ আবার অনিমেষের মনে হচ্ছে সে যেন সেই ছোটবেলার মতো হারিয়ে গেছে, আর বাবা কোথাও কোনো গাছের আড়াল থেকে ওর উপর লক্ষ্য রাখছে। এক্ষুনি সামনে এসে ওকে, বাপন এই তো আমি এখানেই আছি বলে বুকে জড়িয়ে ধরবে। অনিমেষ সেই স্টেশন চত্বরে পাগলের মতো সেই গাছটা খুঁজে বেড়াতে লাগলো। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।